নমস্কার। আমি কৌশিক ঘোষ, তনশ্রী ফিনটেক প্রাইভেট লিমিটেড থেকে বলছি। আজকের ভিডিওটা হচ্ছে আপনার ভবিষ্যতের উপর। আপনি কি ভবিষ্যতের জন্য প্রস্তুত? আপনার আয় এবং ব্যয় দুটোই কি সামলাতে পারছেন? আপনার বার্ষিক সঞ্চয় কি ঊর্ধ্বমুখী? আপনার পরিবার কি দুর্ঘটনা থেকে সুরক্ষিত? আপনি কি জীবনের শেষ 25 বছরের জন্য প্রস্তুত? এই চারটে প্রশ্ন, এর উত্তর বা এর সদুত্তর যদি আপনার কাছে না থাকে, তাহলে নিচের নাম্বার গুলো আমাদের বলতে হবে। এটা হচ্ছে ভারতবর্ষে সব পরিবারের সংযুক্তভাবে ঋণ, যেটাকে বলে হাউস হোল্ড ডেট। এবং এটা হাউস হোল্ড ডেট জিডিপির কত শতাংশ? দেখুন, বিগত 10 বছরে 30-33% থেকে উঠে গিয়ে প্রায় 45% হয়ে গেছে। তার মানে লোকেরা বেশি ধার করছে। এবার অনেকেই বলতে পারেন যে হ্যাঁ, কারণ অনেকেই বাড়ি কিনছে, হোম লোন বাড়ছে। নিশ্চয়ই। কিন্তু আরবিআই এর তথ্য বিগত 3 বছর ধরে দেখাচ্ছে যে এই পারিবারিক ঋণ বাড়ছে প্রধানত ভোগ্য পণ্যের জন্য, আমাদের দৈনন্দিন জিনিসপত্রের জন্য, ভবিষ্যতে সম্পদ বানানোর জন্য নয়। এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার। এবং এর সাথে সাথে আমরা আরেকটা স্লাইড দেখব। সেটা হচ্ছে ভারতবর্ষে সব পরিবারের সংযুক্ত সঞ্চয় এবং সেটা জিডিপির কত শতাংশ। বিগত 10 বছরে এটা কিন্তু একটু কমেছে, 30% থেকে 28% নেমে গেছে। করোনার সময় অনেক নেমে গেছিল, তাও একটু বেড়েছে। একদিকে পারিবারিক ঋণ বাড়ছে, আরেকদিকে সঞ্চয়টা ঠিক একই জায়গায় বা একটু নিচে গেছে। দুটো জিনিসই কিন্তু একসাথে দেখলে খুব একটা ভালো নয়। এটা হচ্ছে আমাদের সরকারি ঋণ। এবার দেখুন, আপনি এটা কিন্তু সব হচ্ছে আমাদের সংসদ থেকে, মানে ডিজিটাল সংসদ, মানে আমাদের পার্লামেন্ট থেকে। এবং আপনি যদি দেখেন যে ঋণ কিন্তু বেড়েই চলেছে বিগত 5 বছর ধরে। এবং 10 বছর আগের যদি চিত্রটা দেখি, 2013-14, 2013-14 কেন্দ্রীয় সরকারের টোটাল ডেট ছিল প্রায় 58 লাখ কোটি টাকা। আর রাজ্য সরকারগুলো সব মিলিয়ে প্রায় ছিল 18 লাখ কোটি টাকা। তার মানে 75-76 লাখ কোটি টাকা ছিল। সেটা 10 বছর আগে ছিল। 2023-24-এ সেটা দেখুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের সামনে, সরকারি ঋণ। এবং সত্যি কথা বলতে, যত সরকারি ঋণ বাড়বে তত কিন্তু মুদ্রাস্ফীতি বাড়বে। সরকারি ঋণ মানে হচ্ছে আয়ের চেয়ে বেশি ব্যয় করছে। আমি পরিবারের দিক থেকে যদি দেখি, যে কোনো পরিবার, যদি কোনো পরিবার এরকম থাকে যে প্রতি বছরই ধার করছে, তার মানে যত আয় তার চেয়ে বেশি ব্যয়, তাহলে আমরা কি তাদের কিরকম পরিবার বলবো? ঠিক ওরকমই আখ্যা কিন্তু আমাদের সরকারদের দিতে হবে। এটা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি। এটা বিগত আমি খালি 5 বছরেরই দেখিয়েছি। আহ এটা হচ্ছে 1/গোল্ড প্রাইস, সোনার দামটা উল্টো করে দেখলে। তার মানে হচ্ছে, আমি যদি দেখি এই ফেব্রুয়ারি 2020-তে বোধহয় সোনার দাম আমার যতদূর মনে আছে 42,000 টাকা 10 গ্রাম ছিল। এখন সেটা দাঁড়িয়েছে 1,60,000 টাকা 10 গ্রাম, প্রায় 4 গুণ। এই 4 গুণ মানে কি, দামটা বেড়েছে, তার মানে ওই একই সোনা কিনতে বেশি টাকা লাগছে। তার মানে কি, টাকার মূল্যটা কমে গেছে। কতটা কমেছে এই গ্রাফটা দিয়ে দেখা যাচ্ছে। এবং নিচে যদি দেখেন, এটা এইখানে ফিগারটা যদি দেখেন, 76% কমে গেছে। তার মানে 5 বছর আগে যেটা 100 টাকা ছিল, আজকে সেটা 25 টাকা। এবার অনেকেই বলতে পারেন এ তো, কেননা বিগত 3 বছর 2 বছর ধরে সোনার দাম অনেক চচ্চর করে বেড়েছে। ঠিক। কিন্তু আপনি যদি দেখেন বিগত 2 বছর বাদ দিয়ে দিন, তারপর তার আগে 2023-এর আগে দেখুন, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, দেখবেন সোনার দাম কিন্তু চক্রবৃদ্ধি ভাবে 13, 14, 15% বেড়েছে। আমি বলবো ওটাই হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি। এবার দেখুন, আমাদের সবার পরিবারের ভবিষ্যৎ কিন্তু আমাদের হাতে।
কেউ আসবে না আমাদের বাঁচাতে। আমাদের দেশে কিন্তু যেটা সোশ্যাল সিকিউরিটি বলে, মানে চাকরি না থাকলে ভাতা বা অন্য কিছু হলে কিছু সাহায্য সরকার থেকে, ওগুলো কিন্তু প্রায় নেই। সহজ সুশৃঙ্খল বিনিয়োগ এবং সুরক্ষার জন্য আমাদের সাথে আপনারা আসুন, যোগাযোগ করুন। আমরা বলি আয় আপনার হাতে, সঞ্চয়ও আপনার হাতে, বিনিয়োগ আর সুরক্ষার জন্য আমরা আপনার সাথে। ধন্যবাদ। নমস্কার।